গুড মর্নিং এভরিবডি। দশম শ্রেণীর আমি গত ক্লাসের জলপাইগুড়ি জিরা স্কুলের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব গ্রুপ ডি থেকে কিছু প্রশ্ন। তোমরা পুরো ভিডিও দেখবে, কিছু স্টার চিহ্নিত কোশ্চেন দেখতে পাবে যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন হচ্ছে 4.1 বলেছে, 4.1 বলেছে কি বলেছে? 8 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন? অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। তাহলে আমাকে বিজ্ঞানে লিখতে হবে Zn যুক্ত H2SO4, ZnSO4 প্লাস H2। এখানে দেখো জিঙ্কের ওজন কত? 65.5। এখানে হাইড্রোজেন কত? 2 গ্রাম। তাহলে আমি কি লিখব? 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়, 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় 65.5 গ্রাম জিঙ্ক থেকে, জিঙ্ক থেকে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন, তাহলে 8 গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে কত? 8 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় 65.5 বাই 2 ইনটু 8, 2 4 8, 8 গ্রাম জিঙ্ক থেকে। 5 4 19 0, 5 4 20, 22 2, 6 4 24, 25 26, 262 গ্রাম জিঙ্ক থেকে। এবার বলেছে যে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। তাহলে জিঙ্ক প্রয়োজন, জিঙ্ক প্রয়োজন 262 গুণিত 80 বাই 100। এটাকে ক্যালকুলেশন করলে যা আসবে সেটা অ্যানসার। এর অর বলেছে, অর 50 গ্রাম HGO কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে, যে পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে, 50 গ্রাম HGO কে উত্তপ্ত করতে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে সেই পরিমাণ অক্সিজেন পেতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে? বিজ্ঞান লিখতে হবে 2HGO, একে তাপ দিলে হবে Hg2O যুক্ত অক্সিজেন। বুঝছেন? এইখানে দেখো 2HGO, একে উত্তপ্ত করতে হবে, যে পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে Hg প্লাস O2। ঠিক আছে? এইখানে দেখো 50 বলেছে, 50 গ্রাম। এখানে Hg এর ওজন কত? 2। এখানে Hg এর ওজন কত? 200। অক্সিজেন কত? 16। তার মানে 216 গ্রাম। এখানে অক্সিজেন কত? 32 গ্রাম। তার মানে 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায় 200 বা বলতে পারি 216 গ্রাম HGO থেকে। 216 গ্রাম HGO থেকে 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায়, 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তাহলে 50 গ্রাম HGO থেকে 32 বাই 216 ইনটু 50 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। কারণ কি করতে হবে? 4 5 20, 4 4 16, 4 এ কাটলে 8, 2 এ কাটলে 2, 2 এ কাটলে 27, 100 বাই 27 গ্রাম O2। ওখানে ভিডিওটা হলে নাকি মানে বোধ শক্তি কিছু নেই। সেই ওজনের অক্সিজেন পেতে গেলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়া করতে হবে? 2KClO3, 2KCl প্লাস 3O2। তাহলে 2 ইনটু পটাশিয়ামের ওজন কত বলা আছে? 39। ক্লোরিন 35.5, 16 3 48, দ্যাট ইজ 245 গ্রাম। এখানে অক্সিজেন কত? 96 গ্রাম। তার মানে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে। তাহলে 100 বাই 27 গ্রাম পাওয়া যাবে কত থেকে? সেটাই অ্যানসার। 245 বাই 96 ইনটু 100 বাই 27 এত গ্রাম। এটা খারাপ করবে, অ্যানসার চলে আসবে।
4.2 তোমরা বই পেয়ে যাবে, দেখাও যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং পাত্রের প্রসারণ গুণাঙ্ক একই, এটা পেয়ে যাবে, তার অর্থটাও তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবারে 4.3 4.3 4.3 কি বলেছে? 4.3 বলেছে 220 ভোল্ট 40 ওয়াট, 220 ভোল্ট 40 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াট, 220 ভোল্ট 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বৈদ্যুতিক বাতির বাল্বের 220 ভোল্ট লাইনের সাথে শ্রেণী সমবায়ে বা সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? দেখো এখানে একটা জিনিস দেখো, আর ইকুয়াল টু কত? ভি স্কয়ার বাই পি। এখানেও আর সমান ভি স্কয়ার বাই পি। তার মানে রোধটা ক্ষমতার সঙ্গে ব্যস্তানুপাতিক, যার ক্ষমতা বেশি তার রোধ বেশি। তাহলে এখানে 40 ওয়াট আছে, এখানে 60 ওয়াট আছে, কার ক্ষমতা বেশি? 60 ওয়াটের ক্ষমতা বেশি, মানে এর রোধ কম। তাহলে এর এটা আছে কম মানে এটা বেশি, যার রোধ বেশি সে উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে 220 ভোল্ট 40 ওয়াট বাতিটি উজ্জ্বলভাবে জ্বলবে। হলো? ভুলবশত একটি অ্যামিটারকে 4.4 ভুলবশত, যদিও পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয় তোমাদের ক্ষেত্রে অবশ্য, ভুলবশত একটি অ্যামিটারকে কোনো একটি পরিবর্তনী রোধের সঙ্গে সমান্তরালে এবং ভোল্টমিটারকে শ্রেণী সমবায়ে যোগ করালে ফল কি হবে? দেখো অ্যামিটারকে যদি সমান রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে, অ্যামিটারে কি মাপা হয়? তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়। তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় মানে সেখানে রোধটা খুব কম হতে হবে, রোধটা খুব কম হতে হবে। যদি আমি অ্যামিটারকে যদি সমান্তরাল সমবায়ে যোগ করে দিই তাহলে রোধটা বেড়ে যাবে, রোধটা বেড়ে গেলে তার তড়িৎ প্রবাহ মাত্রাটা ঠিকমতো পাওয়া যাবে না। তেমনি ভোল্টমিটারকে যদি আমি, ভোল্টমিটার মধ্যে কি মাপা হয়? বিভব প্রভেদ মাপা হয়। সেখানে যদি ভোল্টমিটারকে যদি আমি শ্রেণী সমবায়ে যোগ করে দিই তাহলে রোধটা অত্যধিক পরিমাণে কমে যাবে, ফলে বিভব প্রভেদ মাপা যাবে না। ঠিক আছে? 4.5 তোমাদের এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 4.5টাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কপার সালফেটে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কপার অ্যানোড ব্যবহার করলে কপার সালফেটের নীলবর্ণ অপরিবর্তিত থাকে, কিন্তু প্ল্যাটিনাম বা কপার অ্যানোড হচ্ছে কার্বন অ্যানোড ব্যবহার করলে কপার সালফেট নীলবর্ণ দিতে হালকা হয়ে যায় কেন? দেখো কপার সালফেটের মধ্যে যে যদি করি Cu2 প্লাস SO4 2 মাইনাস, জল ভেঙে কি হবে? H প্লাস প্লাস OH মাইনাস। ক্যাথোডে কে যাবে গো? ক্যাথোডে যাবে Cu2 প্লাস, সে দুটো ইলেকট্রন নিয়ে কপার উৎপন্ন হবে। ঠিক আছে? আর অ্যানোডে কি যাবে? অ্যানোড নিজে কপারের তৈরি, তাহলে সে কি করবে? দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu প্লাস প্লাস রূপে দ্রবণে চলে আসবে। তার মানে অ্যানোডটা ক্রমশ হয়ে যাবে এবং নীল বর্ণটা ধীরে ধীরে হালকা হয়ে যাবে। হলো? 4.6 নাইট্রিক অ্যাসিডের উৎপাদনে অনুঘটীয় কক্ষ নির্গত এনওকে ঠান্ডা করা হয় কেন? আমি আগের ক্লাসে যে চ্যাপ্টারে আলোচনা করেছিলাম তাতে উত্তর বলেছি। লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার পরিমাণ কত? 45%। 45%, কোন কোন বই লেখা আছে 33%। ঠিক আছে, 35% লেখা আছে। তাহলে আমরা মোটামুটি ভাবে 45%। অলিয়াম কিভাবে তৈরি হয়? অলিয়াম কিভাবে তৈরি হয়? এই অলিয়াম আমরা জানি সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে 98% সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অলিয়াম উৎপন্ন হয়, H2SO7 অলিয়াম তৈরি হয়। ঠিক আছে? তরল অ্যামোনিয়া কি না? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অর্থাৎ সেখানে 30 থেকে 35% অ্যামোনিয়া মিশ্রিত থাকবে জলীয় দ্রবণে, তাকে বলা হবে তরল অ্যামোনিয়া। তাহলে আমরা আছে এই চ্যাপ্টার শেষ করলাম জলপাইগুড়ি জিরা স্কুল। তোমরা এটা ভালো করে রপ্ত করো, এর মধ্যে যে স্টার চিহ্নিত কোশ্চেনগুলো পাবে সেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আমি পরবর্তীতে আবার একটা স্কুলে হাজির হব।